হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টিনটিনস ক্লাসেস। আজকে আমরা সেশন 2B-তে যে লজিক্যাল রিজনিংয়ের যে চ্যাপ্টার্সগুলো আছে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করব। এই চ্যাপ্টার্সগুলো রিলেটিভলি ইজিয়ার, তবে সেই সাথে আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার্সগুলো থেকে প্রচুর প্রশ্ন এসছে, সুতরাং তোমরা একটু সাবধানে এই চ্যাপ্টার্সগুলো দেখবে। এবং প্রথম যে দুটো চ্যাপ্টার আছে তাদের প্রথম তিনটে চ্যাপ্টার খুবই ইজি। 4 নম্বর যে চ্যাপ্টারটা আছে লজিক, সেইটা একটুখানি চাপ, কারণ এইটা লজিক্যাল রিজনিংয়ের একটা চ্যাপ্টার। আর প্রথম যে তিনটে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ভার্বাল রিজনিংয়ের চ্যাপ্টার। তো এইটা আমাদের একটুখানি দেখে নিতে হবে। চ্যাপ্টার্সগুলো আবার বলছি খুবই সোজা, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়। প্রথমে আমরা রিলেটিভলি ইজিয়ার চ্যাপ্টারে একটু যাচ্ছি। আমাদের পরীক্ষায় কিছু অঙ্ক দিয়ে থাকে রিজনিংয়ে, যেখানে আমাদের ডিরেকশন সেন্স টেস্ট হয়, মানে আমরা ডিরেকশনগুলো ঠিকঠাক বুঝতে পারছি কিনা এবং আমাদের মেজারমেন্ট সম্পর্কে আইডিয়া আছে কিনা সেইটা আমাদের জানতে হয়। তো সেই হিসেবে আমরা নর্মালি তো সবাই এই 8খানা ডিরেকশন সম্পর্কে জানি, তো এটা আমরা নতুন করে কিছু বলার নেই। তো আমি কতগুলো প্রবলেমের দিকে যাচ্ছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, যেগুলো আমি কালেক্ট করেছি, তো সেইগুলো নিয়ে আমরা ডাইরেক্ট আলোচনা করব। প্রথম প্রবলেমটা দেখো, এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, পশ্চিম দিকে মুখ করে আছে, তারপর 45 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে এই যে লোকটা আমি ধরে নিলাম সেইখানে আছে পশ্চিম দিকে মুখ করে, এবং তারপর সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে গেল, তার মানে এ থেকে সে গেল বিতে। ঠিক আছে, দেন অ্যানাদার 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন, মানে বি থেকে 180 ডিগ্রি, তার মানে প্রথমে 45 ছিল, তারপর 180 ডিগ্রি, তাহলে সিতে এসে পৌঁছলো, এবং দেন 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তার মানে 270 মানে হচ্ছে এইখানে থেকেও 180 প্লাস আরও 90, তার মানে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয়ে গেল, সে এখন ডিতে এলো। ঠিক আছে, সুতরাং হুইচ ডিরেকশন হি ইজ ফেসিং নাও, তাহলে ডিটা হচ্ছে তোমার ডিরেকশন সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এইটা হলো তাহলে তোমার আনসার। প্রশ্নটা এরকমও দিতে পারে যে একটা লোক বাড়ি থেকে বেরিয়ে প্রথমে 10 কিলোমিটার সাউথে গেল, তার মানে এ থেকে বেরিয়ে 10 কিলোমিটার সাউথ, তারপর ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গেল, সিতে এসে পৌঁছলো, তারপর আবার রাইটে গেল। এখানে কিন্তু বেসিক্যালি তোমাকে রাইট, লেফট, সাউথ, নর্থ এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, নইলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। মানে অ্যাজ ইফ তুমি নিজে সেই লোকটা, সেই হিসাবে তুমি যদি কল্পনা করো, তাহলে সি থেকে রাইট মানে হচ্ছে কিন্তু এই দিকে। ঠিক আছে, আবার এইখান থেকে রাইট মানে কিন্তু হচ্ছে এই দিকে। ঠিক আছে, সুতরাং তোমাকে এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, যেমন 10 কিলোমিটার সাউথে গেল, সাউথে যাওয়ার পর ওর রাইটটা হবে এদিকে, সিমিলারলি এখানে আসার পর রাইটটা হবে এদিকে। ঠিক আছে, তাহলে আরও 10 কিলোমিটার গেল, তারপর লেফটে গিয়ে আরও 10 কিলোমিটার গেল, তাহলে এ থেকে ইতে কতটা তার ডিস্টেন্স। ঠিক আছে, হাউ মেনি কিলোমিটার্স উইল ই হ্যাভ টু সাইকেল টু রিচ হিজ হোম স্ট্রেট, তার মানে তোমার এটা 10 আর ওটা 5, 15 কিলোমিটার তাকে স্ট্রেট যেতে হতো। তো এইভাবে এই অঙ্কগুলো থাকে তোমার ডিরেকশন সেন্স টেস্টে, খুবই ইজি। আমি কিছু প্রবলেম এখানে দিয়েছি তোমাদের সুবিধের জন্য, তোমরা এই প্রবলেমগুলো সলভ করবে ডেফিনেটলি। যদি না পারো সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করব, আনসারগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এখানে আরও কিছু প্রবলেমস আমি দিয়েছি, এগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে নিজেরা। তোমরা স্ক্রিনটাকে পজ করে তাহলে প্রবলেমগুলো সলভ করতে পারো। এরপর আছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশনস বলে একটা চ্যাপ্টার। এইখানে জেনারেলি তোমাকে একটা সিম্পল এক্সপ্রেশন দিয়ে দেয়, সেই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করে তোমার ভ্যালুটা বার করতে হয়। এটা আর কিছুই না, এই যে এক্সপ্রেশনটা দেয়া আছে, এই এক্সপ্রেশনে প্রথমত এই যে সিম্বলগুলো আছে প্লাস মাইনাস গুণ ভাগ, এইগুলো কোডেড থাকে, মানে এগুলো অন্য কিছু দেয়া থাকে, তোমাকে রিপ্লেস করে অ্যাকচুয়াল জিনিসে নিয়ে আসতে হবে, এবং তারপর তুমি এই অঙ্কটা করবে। ছোটোবেলায় যেরকম আমরা সরল করতাম সেই অবস্থাতেই, মানে সেইভাবেই তোমাকে অঙ্কটা করতে হবে, এবং তোমাকে ইভ্যালুয়েট করে আলটিমেটলি আনসারটা বার করতে হবে। এবং বডমাস রুল যেটা ছোটোবেলাতেও পড়েছো, সেইটা তোমাকে ফলো করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর যদি কোনো পাওয়ার থাকে, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, এবং সবার শেষে সাবট্রাকশন। ঠিক আছে,
তাহলে এইখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, তাহলে প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেই পার্টের প্রথম আমাকে ডিভিশন করতে হবে, কারণ প্রথমে আছে ডি। ঠিক আছে, ডিভিশন করার পর তারপর করব মাল্টিপ্লিকেশান, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশান। তো এইভাবে আমি এইটাকে করে -4 আনসার পেয়েছি। পরীক্ষায় কীরকম প্রবলেম দেয়, পরীক্ষায় ঠিক এইরকম প্রবলেম দেয় যে প্লাস মানে ডিভাইডেড বাই, মাইনাস মানে মাল্টিপ্লাইড বাই, ইনটু মানে মাইনাস, এবং প্লাস মানে প্লাস, বা ডিভাইডেড মানে প্লাস। তাহলে এটার এই এক্সপ্রেশনটা কী হবে? তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এক্সপ্রেশনে যে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে অরিজিনাল অপারেটর সিম্বলে আমাকে ট্রান্সফার করে নিতে হবে। এবং ট্রান্সফার আমি করে নিয়েছি, দেখো ট্রান্সফার করে নেবার পর আমি ওই বদমাস রুল কাজে লাগিয়ে আমি অঙ্কটা করেছি। তো দিস ইজ এক্সট্রিমলি ইজি, বাট ইউ নিড টু নো দ্য রুল, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে সেইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। যেমন ধরো এইখানে যে 16 + 8 × 4 আছে, তাহলে কিন্তু তোমাকে প্রথমে আগে ডিভিশনটা করতে হবে, কারণ প্রথমে 16 আর 8 24 করে নিলে তাহলে কিন্তু হবে না। সুতরাং সবার আগে ডিভিশন করতে হবে, তারপর মাল্টিপ্লিকেশান করতে হবে, এইভাবে তোমাকে এগোতে হবে। তো আমি কতগুলো অঙ্ক এখানে দিয়েছি, সেই অঙ্কগুলো তোমরা সলভ করতে পারো। সলভ মানে ওই একই রকমভাবে করতে হবে, তো সেইগুলো করে দেখে নিতে পারো। এইখানে কতগুলো অঙ্ক দেয়া আছে, কতগুলো প্রবলেম দেয়া আছে, এইরকমভাবেও দিতে পারে। অ্যালফাবেটিক কোডিং করা যেতে পারে, তার মানে তোমাকে অ্যালফাবেটগুলোর বদলে কিন্তু অপারেটরের সিম্বলটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো সেই হিসেবে করে তোমাকে উত্তরটা বার করতে হবে। তো এইগুলো তুমি করে নিতে পারো। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে লজিক্যাল ভেন ডায়াগ্রাম। তোমাকে দু রকমের প্রশ্ন করতে পারে, একটা হচ্ছে যে একটা দিয়ে একটা সেট অফ জিনিস দিয়ে সেটার কারেক্ট লজিক্যাল ভেন ডায়াগ্রাম কী হবে সেইটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, অথবা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারে। দুটো ধরনের জিনিসই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো কত রকমের ভেন ডায়াগ্রাম হয়, দেয়ার আর অ্যাম্পল নাম্বার অফ ভেন ডায়াগ্রামস। তো ভেন ডায়াগ্রামের কোনো শেষ নেই, বাট উই উইল ডিসকাস, মানে আলোচনার সুবিধের জন্য আমরা 8-9 ভাগে আমি তোমাকে দেখিয়েছি। যেমন ধরো যদি 3টে আলাদা আলাদা জিনিস হয় তাহলে তাদের ভেন ডায়াগ্রামটা এরকম দেখতে হয়। এক্সাম্পল হচ্ছে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, এদের কারোর সাথে কারোর সম্পর্ক নেই, তো এইরকম হবে তার ভেন ডায়াগ্রামটা। সিমিলারলি যদি একটা আরেকটার ওপর নির্ভর করে, মানে একটা যদি আরেকটার ওপর নির্ভর করে, যেরকম ধরো এর ওপর বি নির্ভর করে, যেমন সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স, তো সেইটা এইরকম দেখতে হবে কনসেন্ট্রিক সার্কেলের মতো। এবার টেবিল, চেয়ার, ফার্নিচার, এটা এরকম দেখতে হবে। টেবিল আর চেয়ার দুটো আলাদা আলাদা জিনিস, দুটোকেই ফার্নিচার বলে, তবে শুধুমাত্র টেবিল আর চেয়ার কিন্তু ফার্নিচার নয়, আরও অনেক কিছু ফার্নিচার হতে পারে। ঠিক আছে, তো এই রকমভাবে এটা ভেন ডায়াগ্রাম হতে পারে। তারপর ধরো মেল, ফাদার, ব্রাদার, তাহলে মেল, ফাদার, ব্রাদার, এই যে মেল যে পুরোটা হবে, হ্যাঁ মেল পুরোটা হবে, তার মধ্যে ফাদার হতে পারে, ব্রাদার থাকতে পারে, কিছু ফাদার ব্রাদার হতে পারে, কিছু নাও হতে পারে। আবার মেলদের মধ্যে ফাদার ব্রাদার ছাড়া আরও অনেক আইডেন্টিটি আছে, তো সুতরাং সেটা এইরকম হবে। এরপর তোমার আছে যে আমি কতগুলো এক্সাম্পল সিম্পলি এখানে দেখিয়েছি যে এটা কীরকমভাবে তোমার ভেন ডায়াগ্রামগুলো হয়, এবং তার এক্সপ্লানেশনও এরকম আছে। তো সেই হিসেবে তুমি প্রত্যেকটা ভেন ডায়াগ্রাম খুব ভালো করে স্টাডি করবে, এবং তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, যেরকম এই যে পার্টিকুলার দেওয়া আছে ডগস, পেটস অ্যান্ড ক্যাটস, এর জন্য 4টে ভেন ডায়াগ্রাম দিয়ে কোনটা ঠিক সেটা বলতে পারে। তো এইখানে আরও কতগুলো ভেন ডায়াগ্রাম দেয়া আছে, তো সেইগুলো একটুখানি তুমি, দিজ আর সেলফ এক্সপ্ল্যানেটারি, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ফ্রম হিয়ার। এইরকম যেমন এলিফ্যান্ট, উলফস, অ্যানিমালস। ঠিক আছে, এই এলিফ্যান্ট, উলফস, অ্যানিমালস এটা তোমার কোন ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করছে? খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এলিফ্যান্ট একটা এলিফ্যান্ট, উলফ একটা উলফ, আর দুজনেই হচ্ছে একটা অ্যানিম্যালের মধ্যে পড়ে। তো সুতরাং এই ডায়াগ্রামটা হতে পারে, তোমরা নিজেরা ভেবে দেখো কোনটা হতে পারে। সিমিলারলি এইটাও তোমরা করে দেখতে পারো। তো লজিক্যাল ভেন ডায়াগ্রামে আরেকটা টাইপের কোয়েশ্চেন হয়, যেখানে তোমাকে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে সাবসিকুয়েন্টলি কতগুলো প্রশ্ন তোমাকে করতে পারে। তো এইখানে তোমাকে জানতে পারে, মানে বলতে পারে যে এই যেমন ধরো এই যে সার্কেলটা, এই সার্কেলটা টেনিস খেলার সার্কেল, এটা ব্যাডমিন্টন খেলে যারা তাদের সার্কেল,
এটা ভলিবল খেলে যাদের তাদের সাথে। তাহলে কেবলমাত্র টেনিস খেলে কারা, সেটা হবে এ। ঠিক আছে, তো কেবলমাত্র ব্যাডমিন্টন খেলে কারা, সেটা হচ্ছে ই। এখানে যেমন জিজ্ঞেস করেছে যে কে 3টে গেমই খেলে, তো 3টে গেম যখন খেলবে তখন ডেফিনেটলি এটা সি হবে, কারণ সি হচ্ছে তোমার 3টে সার্কেলেরই পার্ট। ঠিক আছে, তাহলে এইটা হবে উত্তর। তো এইরকমভাবেও তোমাকে প্রশ্ন দিতে পারে, তো এই প্রশ্নের বাকি প্রশ্নগুলো তুমি সলভ করতে পারো। দিস ইজ কোয়াইট ইজিয়ার, রাইট। তো আমি আরও দুটো প্রবলেম দিয়েছি এখানে, সেই প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করে নিতে পারো। যদি এগুলো পারো তাহলে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা তোমরা এইভাবে আন্ডারস্টুড। আরও একটা প্রবলেম এখানে আছে, একটু কমপ্লেক্স প্রবলেম, বাট মাথা ঠান্ডা করে তুমি যদি সলভ করো তাহলে দেখবে অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমসগুলোতে একটা সুবিধে হয় যে একটা ছবিতে মোটামুটি 4টে কি 5টা কোয়েশ্চেন ফলো করে। সুতরাং তুমি যদি ওয়ান্স ইউ আন্ডারস্টুড দ্য ফিগার অ্যান্ড ইউ ক্যান অ্যাট এ শর্ট ইউ ক্যান আনসার 5 কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো সুতরাং মানে একসাথে 5টা কোয়েশ্চেন তুমি পরপর সলভ করতে পারবে। So this is quite advantageous for your MCQ papers. So you can at least go for this kind of problems, or you can get all the 5 questions correct very easily. তো এই হলো আমাদের লজিক্যাল ভেন ডায়াগ্রাম। এরপর যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আমরা আসবো সেটাকে হচ্ছে লজিক। এইটা অনেকেই কিন্তু ভুল করে, তার কারণ এই সাবজেক্টটাকে অনেকে লাইটলি নেয় এবং ভাবে যে আমরা স্টেজে মেরে দেবো, কিন্তু এইটা কিন্তু একটু প্র্যাকটিস করার আছে। আউট অফ 4টে চ্যাপ্টার এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার লজিক্যাল রিজনিংয়ের চ্যাপ্টার। তো সেই হিসেবে আমি লজিকটা একটু তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তো একটা টোটাল সেন্টেন্স, সেই সেন্টেন্স মানে লজিক্যাল সেন্টেন্সে 4টে পার্ট থাকে, যেটা আমরা দেখিয়েছি এখানে। প্রথম যে শব্দটা অল, সাম, নান, নো, এইগুলো সব হচ্ছে, এগুলোকে বলে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, এই শব্দটাকে বলে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার থাকে, সাবজেক্ট থাকে একটা, আর একটা প্রেডিকেট থাকে। প্রথমটাকে বলে সাবজেক্ট, পরেরটাকে বলে প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেটকে যে কানেক্ট করে তাকে বলে কপুলা। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে যে যেটা সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে, আর সাবজেক্টটা কি জিনিস সেইটা বলা হচ্ছে প্রেডিকেটে, আর কপুলাটা হচ্ছে তোমার দুটোকে কানেক্ট করছে, মানে সাবজেক্ট আর প্রেডিকেটকে কানেক্ট করছে। ঠিক আছে, তো এই রকমভাবে এক একটা সেন্টেন্স আমাদের লজিক্যাল সেন্টেন্স আমাদের বলা হয়ে থাকে। তো এইবার লজিক্যাল সেন্টেন্স মেনলি 4 প্রকারের হয়, সেগুলো আমি এক এক করে আসবো। এই স্লাইডটা আমার পরে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা আবার ব্যাক করে যখন আসবে তখন এই স্লাইডটা একবার দেখে নেবে, তাহলে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। প্রথম যে টাইপ অফ লজিক্যাল সেন্টেন্স সেটাকে আমরা বলি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, যেটাকে ছোটোভাবে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এইটা অল পিপুল আর আউট ফর দেমসেলভস। এইখানে কি হয়, এইখানে একটা সেটের মধ্যে একটা সেটকে ঢুকিয়ে দেওয়া হয়। যেরকম ধরো অল এক্স আর ওয়াই, তার মানে এক্স হচ্ছে একটা ছোট সার্কেল, ওয়াই হচ্ছে বড় সার্কেল। ঠিক আছে, তার মানে এই এক্সটা কিন্তু ওয়াই সার্কেলটার মধ্যে ফুললি থাকবে। তো এইখানে এইরকম এক্সাম্পল, অল পলিটিশিয়ানস আর লায়ার্স, তার মানে হচ্ছে লায়ার হচ্ছে একটা বড় সার্কেল, তার মধ্যে একটা ছোট সার্কেল আছে পলিটিশিয়ান। মানে লায়ার আরও অনেক কিছু হতে পারে, কিন্তু পলিটিশিয়ান তার মধ্যে একটা সেট। কিন্তু এটা কিন্তু বোথ হয়ে কখনো হবে না, বোথ হয়ে হবে না এই কারণে, মানে অল পলিটিশিয়ানস আর লায়ার্স হলে অল লায়ার্স আর পলিটিশিয়ানস হবে না, কিন্তু সেই জন্য এটাকে বলা হচ্ছে বোথ ওয়ে কিন্তু হবে না। ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন কিন্তু সবসময় ওয়ান ওয়ে হয়। এভরি মেম্বার অফ দ্য ফার্স্ট ক্লাস ইজ অলসো দ্য মেম্বার অফ সেকেন্ড ক্লাস, বাট নট ভাইসি ভার্সা। তো এইটা হলো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, যাকে এ দিয়ে ডিনোট করি। এরপর আছে ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন, যেখানে তোমার একটা সেটকে আর একটা সেট থেকে ডিনাই করা হয়, সম্পূর্ণরূপে ডিনাই করা হয়। নো পলিটিশিয়ানস আর লায়ার্স। ঠিক আছে, মানে তোমার লায়ার একটা বড় সার্কেল আর পলিটিশিয়ান আর একটা ছোট সার্কেল, যেটা ওর বাইরে থাকবে, সম্পূর্ণরূপে বাইরে থাকবে সার্কেলটা। ঠিক আছে, তার মানে ইট ইজ হোললি এক্সক্লুডেড ফ্রম দ্য সেকেন্ড, এইটা মাথায় রাখতে হবে। এবার তুমি কোনটা এ কোনটা ই কী করে বুঝবে? এর ক্ষেত্রে কোয়ান্টিফায়ার যেগুলো সেগুলো এইগুলো হয়, আর ই এর ক্ষেত্রে কোয়ান্টিফায়ার যেগুলো সেগুলো এরকম হয়। তাহলে আমরা যদি আবার সেই প্রথম যে টেবিলটা দেখেছিলাম, এইটা আর এইটা আমরা বুঝলাম, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ। ঠিক আছে,
তার মানে এইগুলো, এই প্রথম দুটো হচ্ছে ইউনিভার্সাল ক্যারেক্টার, মানে হয় পুরোটা ভেতরে থাকবে নয় পুরোটা বাইরে থাকবে। এছাড়া কিছু ইন্টারসেকশনের মতো সেট থাকে যেগুলোকে সাম দিয়ে ডিনোট করা হয়, সেটা হতে পারে পার্টিকুলার, সেই সেটগুলোকে বলে পার্টিকুলার। পার্টিকুলার অ্যাফার্মেটিভ হতে পারে বা পার্টিকুলার নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তাহলে পার্টিকুলার অ্যাফার্মেটিভকে আমরা বলছি আই, হ্যাঁ, ইউনিভার্সালটা কি মানে এ ই আই ও, মানে ভাওয়েল অনুযায়ী আমরা বলছি। তাহলে পার্টিকুলার অ্যাফার্মেটিভ কি বলা হচ্ছে, সাম পলিটিশিয়ানস আর লায়ার, ঠিক আছে। তাহলে কিছুটা অংশ তার ভেতরে ঢুকে থাকবে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু তোমার নাইদার অ্যাফার্মস নট ডিনাইজ দ্যাট অল পলিটিশিয়ানস আর লায়ার। সাম মানে সাম হয়, সাম হয় না, মানে কিছু অংশ তোমার লায়ার সার্কেলের ভেতরে থাকবে, কিছুটা বাইরে থাকবে। আবার সাম পলিটিশিয়ানস আর নট লায়ার্স, এইটাও কিন্তু তুমি ভেতরে বাইরে কথা বলতে পারো না, ঠিক আছে। এটাও কিন্তু তোমার মানে শিওরভাবে বলা যেতে পারে না, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম লজিক্যাল যে প্রপোজিশনগুলো হয়, সেই এই প্রপোজিশন মানে যেখানে তোমার প্রপোজিশন মানে কি, প্রপোজিশনের চারটে পার্ট, কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা আর ইয়ে তোমার প্রপোজিশন, সরি প্রেডিকেট, ঠিক আছে। আর তোমার প্রপোজিশন হচ্ছে টোটাল সেন্টেন্সটাকে বলছি, লজিক্যাল প্রপোজিশন সেটা 4 রকমের হয়। এত অবধি আমরা শিখলাম। এইবার হচ্ছে তোমাকে বেসিক যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সিলোজিজম, যেটা তোমার পরীক্ষাতে আসবে। তো পরীক্ষাতে তোমাকে দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, দুটো লজিক্যাল প্রপোজিশন তোমার দেয়া থাকবে, ঠিক আছে। সেইখান থেকে তোমাকে একটা কনক্লুশন ড্র করতে হবে। তার মানে তোমাকে দুটো লজিক্যাল প্রপোজিশন দিয়ে দেবে এবং সেখান থেকে 4টে কনক্লুশনের মধ্যে একটা কনক্লুশন তোমার কারেক্ট হবে। এইটা হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। তার মানে তোমাকে প্রথমত জানতে হবে যে প্রপোজিশনগুলো কত রকমের হতে পারে, এ ই আই ও 4 রকমের প্রপোজিশন হতে পারে, ঠিক আছে। তাহলে 4 রকমের প্রপোজিশন হলো এবং সেইগুলো তোমার স্টেটমেন্টে 1, স্টেটমেন্ট 2 দুটো হতে পারে, সেটা কোন রকম হবে, কীরকম হবে তার উপর বেস করে কনক্লুশনটা তোমাকে ড্র করতে হবে। এটা তুমি লজিক্যাল ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারো, ঠিক আছে। কিন্তু যদি লজিক্যাল ভেন ডায়াগ্রাম দিয়ে ঠিকঠাক করতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু যদি না করতে পারো তাহলে কিন্তু সিলোজিজমের নিজস্ব কিছু রুলস আছে, সেইগুলো তোমাকে জানতে হবে। যেরকম এই দুটো স্টেটমেন্ট তুমি দেখো, এই দুটো স্টেটমেন্টের মধ্যে কিউ টার্মটা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে কমন, ঠিক আছে। তো আর পি একটা টার্ম আছে আর একটা টার্ম আছে, এবং প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা নাম আছে, যেটা আমরা পরের স্লাইডে দেখছি, ঠিক আছে। মেজর টার্ম, মাইনর টার্ম আর মিডল টার্ম, এই 3টে জিনিস আছে। মিডল টার্মটা খুব সোজা, মিডল টার্ম হচ্ছে কমন টু বোথ দ্য প্রেমাইসেস, ঠিক আছে। মানে দুটো তোমাকে স্টেটমেন্ট দিয়ে দিল, দুটো প্রপোজিশন দিয়ে দিল, যেমন অল ডগস আর অ্যানিম্যালস অ্যান্ড টাইগার ইজ এ ডগ। তার মানে এখানে ডগ শব্দটা দুটো জায়গাতেই আছে, তার মানে এটা হলো তোমার মিডল টার্ম, ঠিক আছে। মেজর টার্ম কাকে বলছে, প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, তার মানে এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে অ্যানিম্যাল যেটার প্রেডিকেট, মানে অ্যানিম্যাল হচ্ছে 1 নম্বর স্টেটমেন্টের প্রেডিকেট, তার মানে এটা হলো মেজর টার্ম। আর পরেরটা হচ্ছে বাই ডিফল্ট মাইনর টার্ম। তার মানে মেজর টার্ম, মাইনর টার্ম আর হচ্ছে তোমার কনক্লুশন, ঠিক আছে। আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে মেজর প্রেমাইসেস, মাইনর প্রেমাইসেস। হোয়াট ইজ মেজর প্রেমাইসেস? মেজর প্রেমাইসেস হচ্ছে যেখানে মিডল টার্মটা তোমার সাবজেক্টে থাকবে, তাহলে তোমাকে আগে মিডল টার্ম বার করে নিতে হবে। মিডল টার্ম যেটা সাবজেক্ট সেটা হচ্ছে মেজর প্রেমাইসেস, মেজর প্রেমাইস, ঠিক আছে। আর মাইনর প্রেমাইস হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার মিডল টার্মটা হচ্ছে প্রেডিকেটে থাকছে, কারণ মিডল টার্ম দুটো জায়গাতেই থাকছে, যেখানে সাবজেক্টে থাকছে সেটা হচ্ছে মেজর টার্ম, আর যেখানে প্রেডিকেটে থাকছে সেটা হচ্ছে মাইনর টার্ম। এইবার তোমার সিলোজিজমের রুলস, এই 9টা রুল তোমাকে খুব ভালোভাবে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইটা মনে রাখাটা একটু টাফ, বাট দ্য মোমেন্ট ইউ উইল স্টার্ট প্র্যাকটিসিং তুমি কিন্তু এটা করতে পারবে। আমি 1 বাই 1 বলতে থাকছি। প্রথম যেটা মানে সূত্র আছে সেটা খুব সহজ, কনক্লুশন শুড নট কন্টেন মিডল টার্ম। কনক্লুশনে কিন্তু মিডল টার্ম থাকবে না। যেমন ধরো তোমার আগের যে এক্সাম্পল, এখানে মিডল টার্মটা হচ্ছে ডগ, তো ডগ যে কনক্লুশনে থাকবে সেটা কিন্তু তুমি বাই ডিফল্ট বাদ দিয়ে দেবে, ঠিক আছে। যেরকম ধরো তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, অল মেন আর গার্লস, সাম গার্লস আর স্টুডেন্টস, ঠিক আছে। এখানে তাহলে মিডল টার্মটা কি হলো, গার্লস। এবার এই গার্লসটা যদি কোথাও থাকে কনক্লুশনে, সেই কনক্লুশনটা কিন্তু ইনভ্যালিড কনক্লুশন হয়ে যাবে, ঠিক আছে। এবার 2 নম্বরটা যেটা বলছে, নো টার্ম শুড বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য কনক্লুশন আনলেস ইট ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রেমাইসেস, ঠিক আছে। ডিস্ট্রিবিউটেড কথাটার মানে কি,
ডিস্ট্রিবিউটেড কথাটার মানে হচ্ছে যে একটা সার্কেল আরেকটা সার্কেলের ভিতরে ফুললি থাকবে, ঠিক আছে? তার মানে বলবো প্রথমটা দ্বিতীয়টার মধ্যে ফুললি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? যেরকম ধরো একটা তোমাকে বলা হচ্ছে যে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, সাম ডগস আর গোটস, তুমি লিখে নিতে পারো সাম ডগস আর গোটস। আর 2 নম্বর তোমার স্টেটমেন্টটা দিচ্ছি অল গোটস আর কাউস, ঠিক আছে? তাহলে তোমার এখানে মিডল টার্ম কোনটা? মিডল টার্ম হচ্ছে গোটস, ঠিক আছে? এবার কনক্লুশন দিচ্ছে কি? প্রথম কনক্লুশনটা বলছে অল কাউস আর গোটস, আর 2 নম্বর কনক্লুশনটা বলছে সাম ডগস আর কাউস, ঠিক আছে? দেখো প্রথম যে স্টেটমেন্টটা আমি বললাম সাম ডগস আর গোটস, ঠিক আছে, এটা হচ্ছে একটা আই টাইপ প্রপোজিশন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো তুমি টার্মই কিন্তু ফুললি ডিস্ট্রিবিউটেড হয়নি, বলেছে কি সাম ডগস আর গোটস, তা ডগসও ডিস্ট্রিবিউটেড না, গোটসও ডিস্ট্রিবিউটেড। আর 2 নম্বর যে স্টেটমেন্টটা বলছে অল গোটস আর কাউস, তাহলে অল গোটস আর কাউস যখন বলছে তার মানে গোটসটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ, গোটসটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে যে গোটসটা কিন্তু তোমার মানে ইয়েতে তোমার কনক্লুশনের মধ্যে যে নো টার্ম শুড বি ডিস্ট্রিবিউটেড ইন কনক্লুশন আনলেস ইট ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য প্রেমাইসেস, ঠিক আছে? তোমার কিন্তু অল গোটস তোমার কিন্তু এখানে থাকবে না, যেরকম বলছে কনক্লুশন 1 বলছে অল কাউজ আর গোটস, ঠিক আছে? কনক্লুশন 1টাতে কিন্তু খালি কাউকে ডিস্ট্রিবিউট করছে, গোটকে কিন্তু ডিস্ট্রিবিউট করছে না, তো সেই হিসাবে কিন্তু এই কনক্লুশনটা ফলো করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আছে মিডল টার্ম শুড বি ডিস্ট্রিবিউটেড ইন পি অ্যাট লিস্ট ওয়ান্স, মিডল টার্মটা কিন্তু একবার ডিস্ট্রিবিউট হতেই হবে, আদারওয়াইজ কিন্তু তোমার এটা কিন্তু কনক্লুশন ড্র করা যাবে না। এরপর কতগুলো জিনিস আছে যেগুলো প্রেমাইসেসের ওপর ডিপেন্ড করে, যেমন 4, 5, 7, 8, 9, এইগুলো হচ্ছে তোমাকে একটু মাথায় রাখতে হবে। বোথ প্রেমাইসেস যদি পার্টিকুলার হয় বা নেগেটিভ হয়, দুটো প্রেমাইসেসই নেগেটিভ, তাহলে কিন্তু তুমি কোনো কনক্লুশন ড্র করতে পারবে না। আর তারপর যদি মেজর প্রেমাইসেস যদি পার্টিকুলার হয়, মেজর প্রেমাইসেস যদি পার্টিকুলার হয় আর মাইনর প্রেমাইসেস যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু কনক্লুশন হবে না। মিডল টার্ম যদি ডিস্ট্রিবিউটেড টুয়াইস হয়, কনক্লুশন ইউনিভার্সাল হবে না। একটা প্রেমাইস যদি নেগেটিভ হয়, যে কোনো একটা প্রেমাইস যদি নেগেটিভ হয়, তাহলে কনক্লুশনও তোমার নেগেটিভই হতে হবে, ঠিক আছে? দুটো প্রেমাইসেস যদি অ্যাফার্মেটিভ হয়, কনক্লুশন কিন্তু তাহলে অ্যাফার্মেটিভ হবে, কিন্তু দুটো প্রেমাইসেসের মধ্যে একটা প্রেমাইসেস বা মেজর প্রেমাইসেস যদি অ্যাফার্মেটিভ হয়, মাইনরটা যদি না হয়, তাহলে কিন্তু কনক্লুশন হয়ে যাবে পার্টিকুলার, ঠিক আছে? এই 9টা রুলস তুমি যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে সিলোজিজমগুলো সলভ করতে পারবে। তো এইগুলো তুমি করতে পারো, কিন্তু সিলোজিজমের অল্টারনেটিভ প্রসিডিওর, যেটা আমি আগের চ্যাপ্টার বললাম লজিক্যাল ভেন ডায়াগ্রাম, সেইটা দিয়েও করতে পারো, বাট প্রবাবিলিটি অফ মেকিং মিস্টেক উইল বি রিলেটিভলি হাই, ঠিক আছে? তোমরা আমি কিছু প্রবলেম দিয়ে দিয়েছি, সেই প্রবলেমগুলো তোমরা করে নেবে টোটাল, মানে আমি এখানে যেহেতু এইগুলো প্রায়ই আসে পরীক্ষায়, তো সেই হিসেবে আমি একটু বেশিই দিয়েছি, তো এই সবগুলো করবে, করার পরে হোয়াটসঅ্যাপে যার করা হয়ে যাবে, আমি তাদের আনসার আমি বলে দেবো বা আমি আনসারটা ডিসকাস করব। তো এইখানে টোটাল 40টা মতো প্রবলেমস আমি দিয়েছি, এগুলো একটুখানি নিজেরা চেষ্টা করে নেবে। আমি আশা করি তোমরা এই 4টে চ্যাপ্টার বুঝতে পেরেছো। যদি তোমাদের এই এক্সপ্লানেশন ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে youtube.com/tintinsclasses। আর যদি কখনো মনে হয় যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও ফর মক টেস্ট অ্যান্ড ডাউট ক্লিয়ারিং, তাহলে আমাকে ফেসবুকে পার্সোনাল মেসেজ করতে পারো। থ্যাংক ইউ।